ভ্যানে লাশের স্তূপ, ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি পুলিশের। হবিগঞ্জে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। জানাবো বিএনপি আন্দোলন ও রাজনীতি। জানাবো প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দলগুলোর অভিন্ন মত, আগে সংস্কার পরে নির্বাচন। এবং সর্বশেষ জানাবো অতীতের প্রতিহিংসা রাজনীতিতে ফিরে যেতে চায় না জনগণ, বললেন চরমোনাই পীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ভ্যানে লাশের স্তূপ, ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি পুলিশের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাভারের আশুলিয়ায় একটি ভ্যানের লাশ স্তূপ করেছে পুলিশ। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওর ঘটনার তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ মুহিত বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি আমাদের নজরে এসেছে। ইতোমধ্যে একটি ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে। কমিটি কাজ শুরু করেছে। কমিটি ঘটনাস্থলে কারা উপস্থিত ছিল এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য পেয়েছে। আমাদের পরবর্তী পদক্ষেপের জন্য নামগুলো প্রকাশ করছে না। খুব শিগগিরই আপনাদের সামনে তা প্রকাশ করা হবে। মরদেহ জ্বালিয়ে দেওয়ার বিষয়ে এখনো তেমন কোনো প্রমাণ আমরা পাইনি। জড়িত পুলিশের বিরুদ্ধে মামলা হবে কিনা জানতে চাইলে পুলিশ সুপার বলেন, অবশ্যই। যে অপরাধী সে যেই হোক, তার নামে মামলা হবে। পুলিশ আইনের বাইরে নয়, শুধু ছাত্র জনতা নয়, আমাদের অনেক পুলিশ সদস্যকেও আগুনে পুড়িয়ে মারা হয়েছে। প্রধান উপদেষ্টার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, মানবাধিকার লঙ্ঘন হলে গুরুত্বের সঙ্গে ব্যবস্থা নেওয়ার। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। কমিটিকে কতদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে প্রশ্ন করলে পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনাটির তদন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। হালকাভাবে নিয়ে তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিয়ে ফেলবো এমন নয়। বিষয়টি খুবই গুরুতর হওয়ায় যথাযথভাবে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে প্রতিবেদন দেবে কমিটি। হবিগঞ্জে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। হবিগঞ্জের আজমিরিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার জলসুখা গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজমিরিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে দুই পক্ষের গোষ্ঠীগত বিরোধ চলে আসছে। সেই বিরোধের সূত্র ধরে সংঘর এক বিজ্ঞাপন পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলুর সঙ্গে স্থানীয় জাকির হোসেন জনির পূর্ব বিরোধ চলছিল। ইতোপূর্বে উভয় গ্রুপের মধ্যে মামলা হয়। শনিবার রাতে ফেসবুকে মানহানিকর ভিডিও পোস্ট দেওয়ার অভিযোগে জনির পক্ষের দুই যুবককে মারধর করে চেয়ারম্যানের লোকজন। এ ঘটনায় রাতে উভয় পক্ষের লোকজন মারামারির চ্যালেঞ্জ দেয়। দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 2 ঘণ্টা ব্যাপী সংঘর্ষ চলার পর পুলিশ ও স্থানীয় আলেমদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতাল ও আজমিরিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। বিএনপির আন্দোলন ও রাজনীতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল। 1978 সালের 1 সেপ্টেম্বর তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করেন। 1978 সালের 1 সেপ্টেম্বর বিকেল 5টায় রমনা রেস্তোরাঁয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যাত্রা শুরু করেন। জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি ঘোষণাপত্র পাঠ ছাড়াও প্রায় 2 ঘণ্টা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর বিচারপতি আব্দুস সাত্তার প্রেসিডেন্ট নির্বাচিত হন, কিন্তু সেনাপ্রধান এরশাদ তাকে ক্ষমতাচ্যুত করে দেশের সামরিক শাসন জারি করেন। বিএনপি এই ক্ষমতা গ্রহণকে প্রত্যাখ্যান করে এবং এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে। প্রায় 9 বছর আন্দোলন করে বিএনপি সহ সকল রাজনৈতিক দল হুসেইন মোহাম্মদ এরশাদকে ক্ষমতাচ্যুত করে। এরপর 1991 সালে নির্বাচনে বিএনপি সরকার গঠন করে। 1996 সালের 15 ফেব্রুয়ারি বিএনপি একটি একদলীয় নির্বাচন করে এবং পরে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে সকল দলের অংশগ্রহণে নির্বাচন নিশ্চিত করে। বিএনপি নির্বাচনে পরাজিত হয় এবং দেশের বৃহত্তম বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে। 2001 সালের নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে নির্বাচিত হয়। বিএনপির বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে। 7 দলীয় জোট গঠন করে এবং আন্দোলনের অংশ হিসেবে বিএনপি এরশাদ আমলে অনুষ্ঠিত 2টি জাতীয় সংসদ নির্বাচন ও সকল স্থানীয় সরকার নির্বাচন বয়কট করে। এই আন্দোলনে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বৈরাচারী এরশাদের সাথে কোনো আপোষ না করায় খালেদা জিয়াকে আপোষহীন নেত্রী বলা হয়।
বিএনপি সহ সকল বিরোধী দলের গণ আন্দোলনে ৬ ডিসেম্বর ১৯৯০ সালে হুসেইন মোহাম্মদ এরশাদ পদত্যাগে বাধ্য হন। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন, সংগ্রাম ও ত্যাগ বিএনপির সবচেয়ে বেশি। গণতন্ত্রের পক্ষে কথা বলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বৈরাচারী হাসিনা অন্যায়ভাবে ৬ বছর কারাগারে বন্দী রাখে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে গত ১৭ বছর দেশে ফিরতে দেওয়া হয়নি। অন্যায় ও অবৈধভাবে ১৫.৫ বছর ক্ষমতা দখল করে মসনদে বসেছিলেন শেখ হাসিনা। এ সময় হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে হত্যার শিকার হতে হয়েছে। লাখ লাখ নেতাকর্মী জেলে কাটিয়েছে, শত শত নেতাকর্মী গুম হয়েছে। অবশেষে ৫ই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। বিএনপির লক্ষ্য ছিল অর্থনৈতিক উন্নয়ন, গণতন্ত্রায়ন, বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে জাতীয় ঐক্য এবং জনগণের মধ্যে স্বনির্ভরতার উত্থান ঘটানো। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দলগুলোর অভিন্ন মত, আগে সংস্কার পরে নির্বাচন। দ্রুতই আগামী বাংলাদেশের রূপরেখা জাতির সামনে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। প্রধানমন্ত্রীর পদে এক ব্যক্তি দুইবারের বেশি নয়। জাতীয় পার্টি, হেফাজতে ইসলাম, ৭ ইসলামী দল, তত্ত্বাবধায়ক সরকার চায় গণফোরাম, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি এলডিপির, বিশেষ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের প্রস্তাব, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের প্রয়োজনীয় সংস্কার করে যুক্তি সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন জাতীয় পার্টি সহ অধিকাংশ রাজনৈতিক দলের নেতারা। তারা বলেছেন, আমরা মুক্তিযুদ্ধের পর দেশটাকে নতুন করে সাজাতে ব্যর্থ হয়েছি। ৯০-এর গণঅভ্যুত্থানের পরও দেশ গঠনে ব্যর্থ হয়েছি, কিন্তু এবার ব্যর্থ হতে চাই না। শহীদদের বিনিময়ে আজ যে মুক্ত বাতাস, তা যাতে জনগণ উপভোগ করতে পারে সেই ব্যবস্থা নিতে হবে। আজ হোক কাল হোক জাতীয় নির্বাচন তো হতে হবে, যাতে তাড়াতাড়ি সম্ভব। নির্বাচন অনুষ্ঠিত হলে এটা অন্তর্বর্তী সরকারের জন্য ভালো, রাজনৈতিক দলের জন্য ভালো, দেশের জন্য ভালো। তবে সংস্কার করার আগে নির্বাচন কোনো অবস্থাতেই বাঞ্ছনীয় নয়। তাই আগে সংস্কার সম্পন্ন করতে হবে, দেশের মধ্যে মনুষ্যত্ব ফিরিয়ে নিয়ে আসতে হবে। না হলে আগামীতে আবার স্বৈরাচারের জন্ম হবে বাংলাদেশে। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন ও সংস্কার প্রশ্নে জাতীয় পার্টি, গণফোরাম সহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা ৩টায় শুরু হয় খেলাফত মজলিসের দুই অংশের সঙ্গে প্রথম মতবিনিময় সভা। এরপর পর্যায়ক্রমে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি, ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ইসলামী আন্দোলন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, হেফাজতে ইসলাম, জমিয়াতে উলামায়ে ইসলাম, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট এবং ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, ধর্ম বিষয়ক উপদেষ্টা AFM খালিদ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এ সময় উপস্থিত ছিলেন। রাজনৈতিক দলের মতামত ও প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কী বলেছেন জানতে চাইলে নেতারা বলেন, প্রধান উপদেষ্টা এটাই বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে প্রত্যেকটা বিষয়ে। একজন উত্তর দিকে গেলে আরেকজন দক্ষিণ দিকে গেলে তাহলে তো দেশের সমস্যার সমাধান হবে না। সবাইকে একটা ঐক্যমত্যে আসতে হবে। বৈঠকে এক এক দল এক এক ধরনের দাবি তুললেও নির্বাচনের সময়সীমা নিয়ে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন নেতারা। সংবিধানে সংসদ ভেঙে দেওয়া ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের কথা বলা আছে, তবে অন্তর্বর্তীকালীন সরকার কবে নির্বাচন করবে সে বিষয়ে কোনো ধারণা দিচ্ছে না। এদিকে এসব বৈঠকের পর রাতে রাজধানীর ফায়ার সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত ব্রিফিংয়ে জানানো হয়, দ্রুতই আগামী বাংলাদেশের রূপরেখা জাতির সামনে তুলে ধরবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং বিশেষ সহকারী মাহফুজ আলম। প্রধান উপদেষ্টা দলগুলোর কাছে জানতে চেয়েছেন, সংবিধান নতুন করে লেখা হবে নাকি সংস্কার করা হবে। অনেকেই বলেছেন, ক্ষমতা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ভিতরে ভাগ করে দেওয়া উচিত। তিনি বলেন, হেফাজতে ইসলামের সমাবেশ ও নরেন্দ্র মোদী আগমনের সময় কত মানুষ মারা গেছেন তা নতুন করে তদন্ত করার দাবি জানিয়েছে রাজনৈতিক দলগুলো, যাতে জনগণ জানতে পারবেন কতজন মারা গেছেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, রাজনৈতিক দলগুলো সরকারের রূপরেখা, নির্বাচন, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া কী হবে তা জানতে চেয়েছে। দ্রুতই আগামীর বাংলাদেশের রূপরেখা জাতির সামনে তুলে ধরবেন ডক্টর ইউনূস। মাহফুজ আলম আরও বলেন, রাজনৈতিক দলগুলো সংস্কারের প্রস্তাবের ভিত্তিতেই রূপরেখা দেওয়া হবে। এর ভিত্তিতে সরকারের মেয়াদ ঠিক হবে। একটি গ্রহণযোগ্য রূপরেখা হবে বলেও মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত, ছাত্র জনতার গণ আন্দোলনে ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ৩ দিন পর ৮ই আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বুঝে নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ। আওয়ামী লীগ সহ তাদের শরিকদের বাদ রেখে অন্যান্য রাজনৈতিক দল এবং সেনাবাহিনী আলোচনা করে এই সরকার গঠনের সিদ্ধান্ত নেয়।
প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার 4 দিনের মাথায় ডক্টর মোহাম্মদ ইউনূস 12 ও 13 আগস্ট বিএনপি, গণতন্ত্র মঞ্চ, জামায়াতে ইসলামী, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এনডিএম, গণতান্ত্রিক বাম ঐক্য সহ কয়েকটি রাজনৈতিক দল এবং জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।